তাই বলি তুমি আমার কথা শুনবে না? না আমি যাচ্ছি কথা এখনই শোনা শোনান নারী মানুষের আলো থেকে অন্ধকারে আনার এই তো একমাত্র মহা ঔষধ। নিশ্চয় দেব, তোমাকে সোনা দেব না, দেব কাকে? তুমি তুমি একটু অপেক্ষা করো, আমি বেসারামের সন্ধান করে আসি। কমলগড় আর চম্পাগড়ে শক্তির বলে শুনেছি দুটোই সমান, কিন্তু নাম ছিল তাই এই কমলগড়। এই তো তারা আর ভোট খাবেন না বড় রাজা। মূর্খ বলেই তো নিষেধ করছি বড় রাজা। আমি বাইরে যাই আর তুমি পেট পুরে মদ খাও। কি বলবো, রাজা বাহাদুর মারা যাবার পর তোমাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। আজ তুমি বড় হয়েছ, রাজা হয়েছ, তোমার কামে একেবারে ওদের কথা বলবেন না বাবা, মেধারা রাজ রাজস্বে বাস করছে, কবর খেতে দাও, খেতে পাচ্ছে না বলে ওরা চিৎকার করছে। কি বড় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। যে আগে আগে তুমি ওদেরকে প্রাসাদে ঢুকতে দিলে বাবা? কারণ এই প্রাসাদটা যে ওদের তিল তিল রক্ত ক্ষয়ে গড়েছে এই প্রাসাদের রত্ন ভান্ডারে, তাদের যাদের পরিশ্রমের ফলে প্রাসাদ, এই প্রাসাদে তারা যদি ঢুকতে না পারে তাহলে ভগবানের কাছে আমি যে অপরাধী ভাবমন্ত্রী মশাই। কি তোমার আবেদন? ওসব মিথ্যা কথা। গরিবের কথা কখনো কি সত্যি হয় মন্ত্রী মশাই? ওদের জীবনটাই তো মিথ্যে দিয়ে ভরা। তোমাদের কত বছরের খাজনা বাকি আছে? ও খাজনা তোমাদের দিতে হবে না। বলো কি?
ওদের 2 বছরের খাজনা মাফ করে দিলে বাবা। শুধু মাপ নয়, সরকার থেকে ওদের কিছু সাহায্যের ব্যবস্থা করতে হবে। আজ থেকে আমি সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করবো এই রিক্তা নদীর বাঁধ বাঁধবার জন্য। কিন্তু বাবা 5 বছরের চেষ্টা যেখানে ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতার কারণ আপনারাই মন্ত্রী মশাই। কারণ বাঁধের জন্য যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে তার বেশিরভাগই জমা হয়েছে তোমাদের খাস তহবিলে। যাও বরান, রাজ্যভার যখন আমি নিয়েছি তখন জীবন দিয়েও চেষ্টা করব তোমাদের সুখী রাখবার। কিন্তু বাবাজি বাঁধের জন্য যে পরিমাণ টাকা ব্যয় হবে তা যে রাজভান্ডারে নেই। রাজভান্ডারে না থাকলেও আপনার ভান্ডারে আছে মন্ত্রী মশাই। এতদিন যত টাকা সঞ্চয় করেছেন দেশের জন্য, তা থেকে কিছু টাকা খরচ করলেও পাপের বোঝাটা কিছুটা হালকা হবে মন্ত্রী মশাই, কিছুটা হবে। এই বেলা সরে বড় কথা নইলে পারও যাবে, পারও যাবে। এই কমলগড়কে আমি অন্ধকার করে দেবো। আমি আমার নাম রুদ্রপ্রতাপ। কাকে চাই? কবিরাজ কাকা, দোহাই দোহাই কবিরাজ কাকা, আমি আপনার মেয়ের চেয়েও ছোট। দয়া করে আপনি আমাকে এত বড় সর্বনাশ আপনি করবেন না। আরে বলি সর্বনাশ কখন করলাম আমি? ছাড়া বিয়ে খরচ ময়না কাঠি সবই গয়নাগাটি টাকা করিতে পেট ভরে, কিন্তু এই মন মন কোনোদিনও ভরে না কাকা। সত্যি সত্যি যদি আমাকে দয়া দেখাতে চান, তাহলে করুণা করতে চান, তাহলে আমাকে আপনি 2000 টাকা দিন। আমার বিয়ের খরচ, বিয়ের পর আপনার টাকা আমি শোধ করে দেব। না, আমার বিয়েটা হবে ওই চন্দ্রশেখর সেনের সঙ্গে। হ্যাঁ, চন্দ্রশেখরের সঙ্গে। আপনার নিমন্ত্রণ রইল কাকা। আমি দেব তার খরচ। দিলেই বা
কণিকা কণিকা অবিনাশ এসেছিল, আমি তাকে টাকা সমাজ দাঁড়িয়ে দিয়েছি। করেছিস কি হতভাগী? আমি তো ওর সঙ্গে তোকে বিয়ে ঠিক করে অর্থের অভাবে আমাদের দুবেলা পেটে ভাত চলে না। এত লেখাপড়া শিখেছি, গরিব বলে কেউ শিক্ষার কোনো মূল্য দেয় না। সবচাইতে বড় দুঃখ কিরে জানিস? দাদা, সবাই তোর নামে আমার কাছে যা তা বলে, দাদা, সেটা আমি সইতে পারি না বোন। দাদা, আমার বিয়ের জন্য তোকে ভাবতে হবে না দাদা। আমার বিয়ে হবে ওই চন্দ্রশেখর সেনের সঙ্গে। চন্দ্রসেন, এই যে অসম্ভব কথা। সে আমার বাল্য বন্ধু হলেও আজ আমাদের দুজনের অনেক প্রভেদ। এই বিয়ে আমার দুরাশা বোন। আমি তো তাকে চিনি দাদা, আমি তার মনটাও জানি। তোদের দুজনার কথাবার্তা যদি পাকা হয়ে থাকে, তাহলে আমি চললাম এই মুহূর্তে চন্দ্রসেনের বাবার কাছে। দাদা, আগামী লগ্নে আমি তোদের বিয়ে দেব। তুই সুখী হলেই আমি সুখী। তবে দেখিস বল, পরলোকের বউ হয়ে এই গরিব দাদাকে যেন ভুলে যাস। দাদা, এইবার আমি এই সমাজ প্রতিদের দেখিয়ে দেব অগ্নিকে আমরা সুপাত্রে দান করতে পারি কিনা। চন্দ্রসেন ছাড়া আর আমার হৃদয়ে আমি কাউকে স্থান দিতে পারি না। সে আমার জীবন মরণের সাথী, আমার দেবতা, আমার স্বামী। কণিকা, এই যে কণিকা, তোমার দাদা কোথায়? তার সঙ্গে আমার বিশেষ দরকার। ও, আমার সঙ্গে বুঝি না? আমার সঙ্গে কোনো দরকারই নেই। সে আমার বাল্য বন্ধু, তাই বিয়ের শুভ সংবাদটা যে তাকেই আগে দিতে হয়। এই মাত্র আশীর্বাদ হয়ে গেল। চন্দ্রসেন, কণিকা, এ কি এমন আনন্দের দিনে তোমার চোখে জল? ও কিছু নয়। দুঃখে যেমন জল আসে, আনন্দও তেমনি চোখে জল আসে। আচ্ছা, বউ দেখতে কেমন? খুব সুন্দর, হাজার হোক রাজকন্যা কিনা। এ কি তোমার কি হয়েছে কণিকা? কি ব্যাপার? না না, কিছু না, কিছু হয়নি, আমার কিছু হয়নি। তুমি তুমি যাও, চন্দ্রসেন, যাও, তুমি চলে যাও। আর হ্যাঁ, আমার বিয়েতে তোমার নিমন্ত্রণ রইল। ওই এক করি কবিরাজের সঙ্গে আমার বিয়ে হবে। তোমার বিয়েতে ঠিক আমার বিয়ে হবে। হ্যাঁ। না না, আমি তোমার এই বিয়ে হতে দেবো না, কিছুতেই হতে দেবো না। কেন কেন দেবে না তুমি? আমাদের মতো অসহায় গরিব মেয়েদের এটাই তো বড় পাওনা। তুমি তুমি যাও, চন্দ্রসেন, যাও। তুমি যুবক, আমি যুবতী। এই ভোর সন্ধ্যাবেলায় আমাদের দুজনকে যদি একসঙ্গে দেখে, তাহলে সব লোকজনে ডেকে ডেকে বলবে, এরা তোমাদের ভাই কিছু বলছে। বেশ, উপকার যখন করতে পারলাম না, তখন সর্বনাশ আমি তোমাকে করতে পারবো না। তোমাকে বিয়ে করে আমি আমার মাথাটাকে আমি মাটিতে লুকিয়ে দেবো। বাসর ঘর, সজ্জা, না 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 না, তুমি আমার মৃত্যু দাও দয়াময়, তুমি আমার মৃত্যু
হাজার বছর পাশে থাকলো কেউ কেউ আপন হয় না। সবার সাথে ঘর বাঁধলো কেউ কেউ আপন হয় না, কেউ কেউ আপন হয় না। সবার সাথে ঘর বাঁধলো কেউ কেউ আপন হয় না। তোমার রুচিবোধ আছে দেখছি, এত খুদি বুঝি থাকতে একেবারে কণিকার উপর দিয়ে নজর পড়লো মামার। তাই তো মামার নাম 3 কড়ি নয়, 5 কড়ি নয়, 7 কড়ি নয়, একেবারে 1 কড়ি। কে হে তুমি ছোকরা? তুমি কে হে? আমি বেচারাম। আমি কেনেরাম? এসো তবে দুজন এই সেই নদীর বাঁধ, এই সেই রিক্তা নদীর বাঁধ। এই আজ 5 বছর ধরেই এই বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম ভাসিয়ে নিয়ে যাচ্ছে। বড় রাজা বেচারাম, আজকে বড় রাজা 5 বছর আগে যে কমলগড় আমি দেখে গিয়েছিলাম, আজ মনে হচ্ছে এ তার কঙ্কাল। না, যেমন করে হোক এই কমলগড়ের লুপ্ত যৌবন আমাকে ফিরিয়ে আনতেই হবে। মানে ওই নাম সিধু পাগলা। দেখেছো আমার মালিককে? তোমরা দেখেছো আমার মানিক? হ্যাঁ, আমার বুকের মালিক, এই রিক্তা নদীর মালিক, তাকে যে আমি হারিয়ে ফেলেছি। তাই তো আজ আমি তাকে খুঁজে বেড়াই। মানে আমার বুকের মালিক ফিরে লোকটাকে তুই চিনিস বেচারাম? চিনি বই কি বড় রাজা, এই গ্রামেই ওর ঘর। একদিন গভীর রাত্রে হঠাৎ ওর ঘরখানাতে আগুন ধরে গেল। এই এক রত্তি মেয়েটাকে কোলে নিয়ে পালিয়ে এলো এই বাড়ির ধারে। তারপর সেই রাতে ওই নদীতে পান্ডাকে বাঁধ ভাঙা চলে ভেসে গেল ওর সেই এক টুকরো মেয়েটুকু। বড় রাজা একদিকে লক্ষ লক্ষ প্রজার জীবনে, অন্যদিকে সবজ শিশুর ছল ছল চোখের জল। আমি রাজা হতে চাই না রে বেচারা, আমি রাজা হতে চাই না। ওকি ওকি, কে যেন নদীর জলেতে ধাপ দিয়ে পড়লো। তুই অপেক্ষা কর বেচারা, আমি ওকে উদ্ধার করে নিয়ে আসি। ও যে রাক্ষসী নদী, করতে তো একদিন হবে বেচারাম। আজ
পদযাত্রীকে উদ্ধার করতে রাজা ইন্দ্রজিৎ যদি ভেসে যায়, সবাই তাকে ভুলে যাবে। ভগবান তাকে ভুলবে না রে, ভগবান তাকে ভুলবে না। হাই হাই হাই, এখন আমি কি করি? ও ভগবান, ও হে ওনার তুমি আমার মামিকে দেখেছো? তোমার মামি মরু, তাতে আমার কি? দূর থেকে দেখলাম মামি দড়ি করছি নিয়ে এই দিকে হেঁটে হেঁটে আসছে। খবরটা মামাকে দেখতে যে একটু দেরি হয়ে গেল, নইলে ঠিক ধরে ফেলতাম। ওহে, আমার মামিকে নদীতে ঝাঁপ দিয়েছে। আর দিয়েছে, সঙ্গে আর একজনকেও নিয়েছে। ওরে ভুলে আরে ওরে হত ভাঙা, আরে সে গেল কোথায়? সে নেই মামা, সে নেই, নেই, ওই নদীতে ডুবে গেছে। না, আমি তাকে মৃত্যুর গহ্বর থেকে উদ্ধার করে নিয়ে এসেছি। আরে ভোলানাথ, পেয়েছে, পেয়েছে। চল চল বাবা, তোর মামিকে বাড়িতে নিয়ে চল। কে আপনার? আর বললেন না, আরে সংসার করতে গেলে তো চারটি কথা কাটাকাটি হতেই পারে। তার জন্য এ আপনার স্ত্রী? হয়নি, তবে হব হব করছে। ইনি আমার হব মামি। এই ভোলা, হতে হবে না, চোখ কেন? সত্যি কথা বলতে এই ভোলানাথ কাউকে ব্যবহার করে। তুমি 80 বছরের বুড়ো, কোন আক্কেলে এই ডক্কা মেয়েকে বিয়ে করতে যাচ্ছ? বলতে পারো মামা? ভোলানাথ, হ্যালো, আমাকে মরতে দিন। রাজা ইন্দ্রজিৎ যখন তোমাকে উদ্ধার করেছে, তখন মরতে আর সে তোমাকে দেবে না। চল মা, আমি তোর ছেলে, প্রাসাদে ফিরে চল। এ কি? আরে বড় স্ত্রীকে সাবধান বৃদ্ধ, ছেলে মাকে নিয়ে যাচ্ছে, তার মধ্যে তুমি কথা বলবার কে? তোমার মতন নারকীয় ভয়ে কত মেয়ে ইচ্ছার নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছে, তার হিসেব নেই ওরা পর্যন্ত। একে আজ যখন আমি উদ্ধার করতে পেরেছি, তখন আর আমি হারিয়ে দিতে দেব না। সাব্বাস, এ তো মানুষের মতন কথা। আপনি আমাকে আশ্রয় দেবেন? শুধু আশ্রয় নয়, চিরদিনের জন্য তোমায় আমি প্রতিষ্ঠা করব এই কমলগড়ের রাজপ্রাসাদে। আজ থেকে তোমার পরিচয় হবে, তুমি রাজা ইন্দ্রজিতের ভাতৃবধূ, কমলগড়ের রাজলক্ষ্মী। এসো মা, এসো, কমলগড়ের প্রাসাদে এসো, ফিরে এসো। তাহলে বিয়ের নিমন্ত্রণ রইল কবিরাজ মশাই। আসি, নমস্কার। আর কেন মামা, এবার ভগবানকে ডাকো, পরকালে কাজে লাগবে। ভোলানাথ, হায় হায়।
কি সর্বনাশ হলো আমার, হায় হায় হায়। দীর্ঘ 20 বছর ধরে আমার এই আঙুলে হাঙ্গলে রাজকার্য পরিচালনা করছে। আজ কুশল যুবক আমাকে অপমান করে একক জনতা অর্জন করতে চায়। না না না, আমি অসম্ভব, আমি তা হতে দেব না। হ্যাঁ বলুন। আসুন আসুন, কি সৌভাগ্য। আসুন। আপনার পত্রে যা দেখলাম তা যদি সত্য হয়, তাহলে মা চায় আপনার হাতে রাজ্যভার তুলে দিয়ে আমি কাশীবাসী হতে চাই। পত্রের এক বিন্দু মত মিথ্য নয় মা। ইন্দ্রজিৎ কোন এক সাধুর নির্দেশে নরবলি দিচ্ছে চায়। তা একমাত্র ছেলে আপনার ছেলে বিশ্বজিৎকে, তাই স্যার বিশ্বজিৎকে আসতে বলেছে। এই সন্তানকে কি আমি গর্বে ধরেছিলাম? না, সে এত শয়তান, পাকা শয়তান, পাকা পাকা শয়তান। আর অপেক্ষা নয় মন্ত্রী, আপনি সৈন্য সাজান। সে যদি সে ইচ্ছা আমার হাতে অত রাজ্য দেয়, তাহলে প্রকাশ্যে আমি যুদ্ধ করতে চাই না। আমিও ঈশ্বরের নামে শপথ করে বলছি মা, আপনার জন্য আমার জীবন দেব। মনে রেখো, ইন্দ্রজিৎ আমার সতীনের ছেলে, কিন্তু বিশ্বজিৎ আমার নিজের সন্তান। তার কল্যাণের জন্য যা কিছু প্রয়োজন হয় আপনি তা বিনা দ্বিধায় করবেন। কাউকে আপনি ক্ষমা করবেন না, কথাটা মনে থাকে যেন। মাধবী, এখন ভালোই ভালোই চম্পা করে রাজকন্যার সঙ্গে চন্দ্রশালের বিয়েটা দিতে পারলে অর্ধ রাজ্য যত। একই কোন সৌভাগ্যের কথা। এখন বিয়েটা শেষ করতে হবে। তাই বিয়ে হবে, প্রকাশটা দেরি করতে নেই। একটা ভালো করে ফর্দ করে দিন, গরিব ঘরে কজন বরযাত্রীকে খেতে দিতে হবে। চুপ! যাও, যা দূর হোক, নইলে চাবুক মারবো। হাত পিতা, ওকে চাবুক না মারলেও চলবে। চন্দ্রসেন, আপনার পুত্র সৈন্যের গুণের বিবাহ না দিতে পারলেও কিন্তু চাবুক মারার কোনো অধিকার আপনার নেই পিতা।
আমি ওকে শিক্ষা দেবো চন্দন। ওরা গরিব, ওদের চাবুক খাওয়া অভ্যাস আছে পিতা। চন্দন, তুমি যাও, তোমার ঘটনিকে বিবাহ আস্তে করার চেষ্টা করবে। বিবাহ সমস্ত দায়ভার আমি গ্রহণ করব। ধন্যবাদ ধন্যবাদ, কিন্তু আমি তোমার মতো বড়কে ছেলে দান নিয়ে আমার ভক্তির বিবাহ আমি দেব না। আসি, বিদায়। চন্দন, শুনে রাখো চন্দ্রসেন, টাকার জোরে চৌকে রাঙিয়ে এই গরিবকে শাসন করা চলে না। যাদের বুকে রক্ত নিংড়িয়ে ভরে তুলেছে তোমাদের সিন্ধুর, আজ তারা জেগে উঠেছে মুক্তির কামনায়, তারা মরবে, তবু তোমাদের অত্যাচার মুখ বুঝে শব্দ করবে না। চন্দন, কণিকার বিয়ে, কণিকার বিয়ে আজ আমি দেব না, পারি কলা টিপে হত্যা করব। গরিবের মেয়ের বাছা মোরা দুই সমান, দুই সমান। চন্দ্রসেন, ভয় নেই পিতা, ভয় নেই। আপনার আমাতে আমি ওই গরিবের মেয়েকে বিবাহ করব না। মনে রেখো পুত্র, চম্পা করে রাজকন্যার সঙ্গেই তোমার বিয়ে হবে। ওই ভিখারির মেয়ে তোমার দণ্ড নয়, তোমার দণ্ড নয়। কণিকা, কণিকা, কণিকা কি সত্যি আমাকে ভালোবাসে? তবে তাই যদি হয়, তাহলে যে আঘাত আমার কাছ থেকে পেয়েছে তার কাছে আমি ক্ষমা ছেড়ে নেব। কে? কে তুমি? কাকা! আমি নিরস্ত্র নই। তবে শরীরটির পরীক্ষাটাই হয়ে যাক। হ্যাঁ, এইবার সিন্ধুকের চাবিটা দাও। চাবি আমার কাছে নেই। বেশ, আয় সুন্দরী ওদের কাছে, বুড়ো বট গাছের কাছে, সেখানে 10,000 টাকা নিয়ে আসবে। রাজি? রাজি। ছড়ি বন্ধু আয়। মনে রেখো, টাকা না পেলে কিন্তু তোমার পিতার মাথাকে যে ওই ফাটকের সাথে ঘুরিয়ে দেবো। কিন্তু তোমার দেহে এত শক্তি থাকে, খেয়ে না খেয়ে টাকা দিতে কেন? শক্তি আছে বলেই তো ডাকাতি করি। কিন্তু এই জঘন্য বৃত্তিতে যে দেখো, যে যখন পাওয়া যায় না তখন জোর করেই তো ছিনিয়ে নিতে হয়। কিন্তু কিন্তু লোক চোখে তুমি একজন বিশ্বাস, তা জানো? তোমার চোখে আমি বিশ্বাস হলেও আমার গরিব ভাই বোনের কাছে আমি মানুষ। আমার মুখে নিন্দা ঝঙ্কার তুলন, আমাকে সমাজের আবর্জনা মনে করুন, তারা আমাকে দেয় সন্তানের পুষ্পাঞ্জলি। তুমি কি? আমি ডাকাত, ধনের সম্পদ লুণ্ঠনকারী দস্যু ডাকাত। কিন্তু কিন্তু এই অনিষ্ট সর্বহারা ক্লিষ্ট মানুষের দেশ আমি তারই বন্ধু। বিদ্যুতের মতো সামনে এসে মুহূর্ত আমার আধারে হারিয়ে গেল। সেটি মানুষের না দেবতা। অত্যাচারীরা উপকারী কি এর সত্য পরিচয়?
একটু ঘৃণা করে না। দিদি দিদি, আরে কলিকা, কোন দুঃখে তুই নদীতে ঝাঁপ দিতে গিয়েছিলি বলতো? কার উপর রাগ করে তুই মরতে গিয়েছিলি রে পাগলি? ভাগ্যের উপর দিদি, ভাগ্যের উপর। জন্মের পর পর মুহূর্তে আমি আমার বাবা মাকে হারিয়েছি। রাগ করবো আমি কার উপর? আমার কে আছে? আর বড় বড় কথা দরকার নেই। আজ ঠাকুরপো আসছে, এবার তাকে বেঁধে রাখতে হবে। যাও, তুমি না দুষ্ট কোথাকার। ইস লজ্জা! তাই তো ঠাকুরপো এখনো এলো না। আসবে কাঞ্চন, পত্র যখন পেয়েছে তখন তোমার দেবরটি এলো বলে। মেয়েটার সব পরিচয় নিয়েছ তো? কোথায় বাড়ি, কি রকম বংশ? নিয়েছি। ওর জাত কি? মানুষের দাম। আ? কিন্তু আবার কিন্তু আমার এতে যদি মায়ের মত না থাকে? তুমি আমার মাকে চেনো না কাঞ্চন। তিনি আমার গর্ভধারিণী মা না হলেও সত্যি তিনি আমার মা। আমার ইচ্ছার বিরুদ্ধে কখনো তিনি মত দেন না। এই যে দাদা, ও বৌদি দেখছো এখানে। যাক, আমার এই ভাগ্যটাই ভালো। কেমন আছো দাদা? কেমন আছো? যে অপরাধ তুই করেছিস বিশ্বজিৎ, দাদা, তার জন্য সমাজের কাছে আমার মুখ দেখাতেও ঘৃণা হচ্ছে। আরে আমি আবার কি করলাম দাদা? বৌদি, এই বৌদি বলো না আমি কি করেছি? তোমার এই দুটি পায়ে পড়ি বৌদি, বলো না কি করেছি? থাম লম্পট, আর অভিনয় করতে হবে না। যে অপরাধ তুই করেছিস তার জন্য তোকে গিয়ে করতে হবে। আমি বলো না দাদা, বলো না আমাকে কি করতে হবে? বিয়ে করতে হবে। আমার ভাই বলো, আমাকে তো ভয় লাগিয়ে দিয়েছিলে। সত্যি দাদা, তুমি এখনো সেই ছোটটি হয়ে গেলে। বড় ভাইদের সবসময় ছোট হয়ে থাকতে হয় বিশ্বজিৎ, তবেই তো সংসারের সুখ শান্তি অক্ষুণ্ণ থাকে। অনেক কিন্তু হাজির ঠাকুরপো, এবার তুমি সেজে গুজে নাও। আমি শাকে ফু দিতে যাচ্ছি। বিয়ে আমি করবো না দাদা। সে কি? এই বিয়ে তোকে করতে হবে ভাই। আমি এক অনাথ মেয়েকে কথা দিয়েছি, তুইও কথা দে ভাই। বেশ, দিলাম। তোমার হাতে সামান্য করার সাহস আমার সে নেই দাদা। ওরা কে আছিস? সাত বাজা, উলু দে। একটা ভিখারির মেয়ে আমার ছেলে বউ হতে পারে না। হ্যাঁ, এক সন্ন্যাসীর কথা না বলে দেওয়ার জন্য তুমি বিশ্বজিৎকে হত্যা ষড়যন্ত্র করেছো। আমি সব কিছু জানতে পেরেছি। উফ, এ কথা শোনার আগে আমার মাথায় বজ্রপাত হলো না কেন? যে আমার একমাত্র স্নেহের ভাই, তাকে এক মুহূর্ত না দেখতে পেলে আমার কাছে পৃথিবী অন্ধকার মনে হয়। সেই বিশ্বজিৎকে আমি বলে দেব, ও ভগবান! মা, তুমি ডাকিনি, তুমি রাক্ষসী মা। তুই থাম। ওই থাম বিশ্বজিৎ, আমি তোর মা। কেমন মা? তুমি একটা রাক্ষসী। তোমার কারণে আমি মা বলে কখনো স্বীকার করি না মা। তুই আমার দুঃখে মানুষ হয়েছিস।
মাকে কত কথা বলতে নেই। উনি আমার মেয়ে মাতা হলেও তোমার নিজের মা। ইন্দ্রজিৎ, তুমি কি অর্ধরাজ্য তাহলে দেবে না? না, ইন্দ্রজিৎ, অর্ধরাজ্য আমি বিশ্বজিৎকে দেব না মা। আজ থেকে আমি সমস্ত কমলগড় বিশ্বজিৎ আমি তোমার এই পায়ে মাথা ঠুকবো দাদা। ওই ডাইনির কথায় তুমি আমার এই বুকে আঘাত দিও না দাদা, আমার এই বুকে আঘাত দিও না। বিশ্বজিৎ, জীবনে কখনো তুই আমার অবাধ্য হসনি, আশা করি আজ হবি না। মা, আমার একটা অনুরোধ মা, বিশ্বজিতের বিবাহ না হওয়া পর্যন্ত আমাকে প্রাসাদে এক কোণে থাকবার একটুকু স্থান দিতে হবে মা। না বলো ইন্দ্রজিৎ, না ইন্দ্রজিৎ, কোনো প্রয়োজন হবে না। তুমি দাদার শুনে তুমি আমাকে পাগল হলে নাকি? তোমার দাদা পাগল হয়নি ঠাকুরপো, উনি মহতের কর্তব্য করছে। কাশি ভাই, দাদা, তুমি সবাই মতো রাজকার্য বুঝে নিও। এসো কান্তি, এসো। আমি রাজা হতে যে চাই না দাদা, আমি তোমার এই হাত ধরে আমি এই সময় ভিক্ষা করে খাবো। তোমাকে যে আমি হারাতে পারবো না দাদা, তোমাকে হারাতে পারবো না। তোমার কাছে আমার করজোড়ে অনুরোধ ঠাকুরপো, তুমি আমাদের অবাধ্য হইও না। বৌদি, আমিও তোকে অনুরোধ করে যাচ্ছি ভাই। দাদা, মাকে তোর কাছ থেকে বঞ্চিত করিসনি। ক্ষণিকের পৃথিবীতে শোকের মোহে আমার মায়ের অন্তরে দুঃখের দ্বারা তুই দিস না ভাই। আঘাত আমি দিতে চাই না, আঘাত আমি দিতে চাই না। তোর মাথায় রাজমুকুট পরিয়ে চিরদিনের মতো আমি এই কমলগড় ছেড়ে চলে যাব। দাদা, কমলগড় ছেড়ে চলে যাব। দাদা, বৌদি, বৌদি, ঠাকুরপো, উপযুক্ত ভাইয়ের মতো তোমার দাদা তোমাকে সবকিছু দিয়ে যাবে ঠাকুরপো, তাতে তুমি আমার আশীর্বাদ পাবে ঠাকুরপো, তাতে আমার আশীর্বাদ পাবে। আমি তুমি দাঁড়িয়ে ভাবছো কি মা? কমল করে সুপ্রভৃতির চিরদিনের জন্য হস্ত গেল। কমলগড়ের পুত্রবীর চির উজ্জ্বল হল বিশ্বজিৎ। কে ইন্দ্রজিৎ? এই ইন্দ্রজিৎ, সে তো শত্রু। মায়ের পুত্র তুই, ভাইয়ের এই পুত্র। যে সৌভাগ্যের উচ্চ আসনে আমি তোকে প্রতিষ্ঠা করলাম, এর সাক্ষ্য নাই তোকে সেখান থেকে নামিয়ে আনতে পারে। কেউ পারবে না, কেউ পারবে না। কাউকে নামাতে হবে না মা, কাউকে যে নামাতে হবে না। আমি নিজেই নেমে যাব। আমার দাদাকে হারিয়ে আমি এই রাজ্য সিংহাসন চাই না। তোমার জায়গা তুমি থাকো মা, আমি থাকবো আমার দাদার কাছে অনুরক্ষার মতো।
নারায়ণ তোর একই কবিরাজে রক্তবদ্ধ আরে মিথ্যা সঞ্জীবনী শোভা আরে পরীক্ষা প্রার্থনীয় বিভরে মূল্য ফেরত। আরে ও মামা বলি কবিরাজ খানা ছেড়ে এখানে কি হচ্ছে? আরে ওষুধের বিজ্ঞাপন হচ্ছে। কণিকা কণিকা ও কণিকা, একই কবিরাজ কাকা, কণিকা কোথায়? সে আর বলো না বাবা, সে আর বলো না। আরে কণিকার একটা নদীতে ঝাঁপ দিয়েছে। সে কি ডুবে মরেছে? সাজ বানায় সে ডুবে মরবে কেন? রাজা ইন্দ্রজিৎ তাকে জোর করে ধরে নিয়ে গেছে। মিথ্যা কথা, রাজা তাকে জোর করে ধরে নিয়ে যায়নি। শোনো চন্দন, তোমার বোন গত রাত্রে নদীতে ঝাঁপ দিয়েছিল, রাজা তাকে উদ্ধার করে প্রাসাদে নিয়ে গেছে। ভোলানাথ থামো মামা, সত্যি কথা বলতে এই ভোলানাথ কাউকে ভয় করে নেয়। আমি তাকে এক্ষুনি রাজবাড়ি থেকে বেড়ে আসবো। তোমার মুখে চন্দন বলো না, তোমার চন্দন বলো। আমি কিন্তু জোড়া পাঠা মানত করেছি। কেন রে ভেগনা, আমার বিয়ে চন্দ্রমতি। না মামা, তুমি যেদিন চিতে উঠে দাও দাও করে জ্বলবে সেদিন আমি জোড়া পাঠা দিয়ে পুজো করব। মামা, তোমার দিনকাল গিয়ে শেষ কালে ঠেকেছে। এই বয়সে মেয়েরা না করলে নয়। তুই থাম বেটা, তুই কিছু বলবি না, তুই থাম। ভারতে ওষুধ বেচার কিছু টাকা খরচ করে মেয়েটাকে সব পাত্রের হাতে দান করুন, তাতে শান্তি না পেলে সুখ পাবে মামা। এইসব কথা তুমি শুনো না বাবা, ওর কথায় কান দিও না। কণিকাকে গ্রহণ করতে যা কিছু খরচ লাগে বাবা, সব আমিই দিব, আমিই দিব। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, দয়া করে আমার বাড়িতে চলুন কবিরাজ মশাই। আমার ছেলেটা খুব অসুস্থ। আরে কি অসুখ? 3 দিন ধরে আমার ছেলেটার জ্বর। আজ সন্ধ্যার দিকে আমি তাকিয়ে দেখি আমার ছেলেটার মুখ দিয়ে রক্ত উঠছে। আপনি দয়া করে চলুন কবিরাজ মশাই, আপনার পায়ে ধুলো পেলে আমার গোপাল ভালো হয়ে যাবে। আরে বাবু, শুধুকে পায়ে ধোলা দিলে ভালো হয়, ওষুধেরও দরকার হয়। তাকে কিন্তু পয়সা করে এনেছি। আর 2 দিন পয়সার অভাবে উনুনে হাড়ি চড়িনি, 2টো শাক সিদ্ধ করে খেয়ে কোন রকমে বেঁচে আছি। তবে আমি আপনাকে কথা দিচ্ছি কবিরাজ মশাই, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার বাড়িতে আমি মজুরি খেটে আপনার ঔষধের দাম আমি শোধ করে দেবো কবিরাজ মশাই, শোধ করে দেব। পয়সা না হলে আমি যাবো না। দোহাই কবিরাজ মশাই, দোহাই, এই কথা আপনি বলবেন না। এই কথা বললে যে আমার ওই কলিজার টুকরা সন্তান মারা যাবে কবিরাজ মশাই, চিকিৎসায় মরে যাচ্ছে ভাই। কে আপনি?
ভেজাল দিয়ে লোক ঠকিয়ে মানুষ মারতে ওরা জানে, বাঁচাতে ওরা পারে না। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, আপনি যাবেন না? নিশ্চয় যাবে। এই নাও টাকা। কবিরাজ মশাই, তোমার বাড়িতে গেলে আর নজরানাটা মিটিয়ে দিও। যান কবিরাজ মশাই, রোগীকে দেখে আসো। এত এত টাকা প্রয়োজন হলে আরো পাবে। যান কবিরাজ মশাই, দেরি হলে ছেলেটা মরে যেতে পারে, তাহলে কিন্তু পাওনাটা মাঠে মারা যাবে। আরে চল বেটা, তাহলে তোর ছেলেটা দেখে আসি। কি ভাবছো ভাই? তুমি কে? আমি মঙ্গল। তোমাদের গ্রামের সেই বোকাটি ছেলেটা। তুই? হ্যাঁ, আমি মঙ্গল। আমি ডাকাত। জমা জমি বিক্রয় করে তোমার বাবা তোমাকে অনেক লেখাপড়া শিখেছিল। এ গায়ে তুমি সবচেয়ে বড় শিক্ষিত ছেলে, কিন্তু কই তোমার সেই ভাঙ্গা ঘর তো আজও ইমারতে উড়ানো হয়নি। না মঙ্গল, আজ মনে হচ্ছে লেখাপড়া শিখা বেতন পরিশ্রম ছাড়া আর কিছু নয়। আজ বুঝতে পেরেছি পরিশ্রম ছাড়া আর কিছু নয়। টাকা চাই, টাকা, নইলে শিক্ষার কোনো মর্যাদাই নেই। তাই তো আজ আমি ডাকাত চন্দন। চিরদিন দেখেছ আমার মতো গরিব এই রাজ্যে কেউ ছিল না, কিন্তু আজ আমার মতো ধনী রাজ্যে কেউ নেই। আমি যাদের ঘরে ডাকাতি করি, কাঙ্গাল ভাই বোনদের মাঝে দু হাতে দান করি। যে দেখ চন্দন, পেটের জ্বালাই ভিখারির দল পথে পথে মরছে। মা বোনদের পণে বস্ত্র নেই, রোগের ওষুধ নেই, ঘরের চালে ঘর নেই। হ্যাঁ মঙ্গল, অর্থের অভাবে আমার ভগ্নীকেও আমি বিবাহ দিতে পারিনি। শুধু তোর একার ভগ্নী নয় চন্দন, শুধু তোর একার ভগ্নী নয় চন্দন, তোর শুধু একার ভগ্নী নয়, আমার দেশের এমনই লক্ষ লক্ষ ভগ্নী আজ গোপনে বসে বসে চোখের জল ফেলছে। ধনীর বিলাস বাসনে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। তাই আমি তাদের কাছে, তাদের ঘরে ডাকাতি করি। যাদের নেই তাদের দেশের এই দুর্ভাগ্যের জন্য দায়ী কে মঙ্গল? দায়ী কতগুলো স্বার্থপর মানুষ। মহানুভব রাজা দেশের দুঃখীদের সেবায় যা কিছু করছে, সেসব স্বার্থপরের দলেরা আত্মসাৎ করে কালো বাজারে বিক্রয় করছে। অথচ এই দেশের অশিক্ষিত মানুষেরা দোষ দিচ্ছে রাজা। বল আসি ভাই, আবার দেখা হবে। কবে? এমনি দুঃখের মাঝে যদি কখনো প্রয়োজন হয় আমি আসবো। ঘরেকে সান্ত্বনা দিতে আমি আসবো। মঙ্গল আজ ডাকাতি করছি। হ্যাঁ হ্যাঁ, আমিও টাকা চাই। হাই পরীক্ষাকে ওই এক পরী কবিরাজের সঙ্গে বিয়ে দেব, নয়তো আমি এবং এর মতো টাকার তলে ভিড়ে যাব। যে কোনো ভাই হোক, আমার টাকা চাই। দেহে শক্তি থাকলে
তুই জানো তোমার চিন্তায় আমার রাতে ঘুম আসে না। তুমি পারো একটি সুন্দর গান শোনা? স্বপ্নের বেলায় দুজন আমরা হারিয়ে যাব। বলো। হ্যাঁ আচ্ছা। ও আমার বন্ধু গো, চিরসাথী চলা, তোমার জন্যে ধরেছি আমি ভালোবাসা। ও আমার
মাধবী উত্তরাধিকার সূত্রে রাজা হয়েছেন ইন্দ্রজিৎ, আর যদি তাকে সরিয়ে দিয়ে আমি রাজা হতে চাই, রাজা তোমাকে হতেই হবে স্বামী, নইলে এই মাধবীর আশা তোমাকে ত্যাগ করতে হবে বলে দিলাম, আর এই রাজ্য ছেড়ে তোমাকে চলে যেতে হবে। মাধবী হ্যাঁ, আমি রাজকুমারী, আমি রানী হয়ে এই মহলে বেঁচে থাকতে চাই, আমি দাসী হয়ে বাঁচতে চাই না, বাঁচতে চাই না। কিন্তু এই বাড়ির কেউ তো তোমাকে অযত্ন করে না মাধবী। সে তুই কেমন করে জানবে ভৈরব? অন্তঃপুরে কি হচ্ছে আর না হচ্ছে সে খবর রাখা তোমার দ্বারাই সম্ভব নয়। আমি আপনার দুটি পায়ে পড়ি কাকা, যেমন করে হোক এই কমলদের সিংহাসন আমাকে বসতেই হবে কাকা। হ্যাঁ, নিশ্চয় মা, তুমি আমার প্রভুর কন্যা। কাকা, তোমার মঙ্গল করা তো আমারই কর্তব্য, কিন্তু একটা কথা ভাবছি মা। কি কথা কাকা? ধরো তোমার স্বামীকে সিংহাসনে বসাতে যদি প্রয়োজন হয়, আপনি আগুন জ্বালাবেন, আর যদি ইন্দ্রজিৎ বিশ্বজিৎ না পথের কাটা হয়, ওরা যদি পথের কাটা হয় তাদেরকেও এই দুনিয়া থেকে সরিয়ে দিবে, দ্বিধাবোধ করবে না। যদি তোমার মা কাকা, আমাকে রানী করবার জন্য যদি মনে করেন ওই মাকে হত্যা করে সাবাস সাবাস, আপনি যদি না পারেন তাহলে আমাকে বলবেন, আমি রানী হতে গেলে ওই মাতৃ হত্যা আমি নিজেই করব কাকা। মাধবী কি বলছো তুমি? একদম চুপ। রাজা তোমাকে হতেই হবে, মনে রেখো স্বামী, তার জন্য একটি কেন মাটি কেন প্রয়োজন হলে আমি সবাইকে বলি দেব। আমাদের রাতনপাড়া কালটু মামা এনার অভিনয় থেকে 500 টাকা উপহার দিলেন। আপনি আমাকে উপহারটি দিলেন, শুধু উপহার নয়, আমাকে আশীর্বাদ করবেন সবাইকে যেন আমি এভাবে আনন্দ থ্যাংক ইউ। ভৈরব যে অস্ত্র আজ আপনি আমাকে দিয়ে বসিয়ে দিলেন ইন্দ্রজিতের বুকে, প্রয়োজন হলে সেই অস্ত্র আমি আপনার ভৈরব হ্যাঁ বসতে বসে দিন, যেদিন আমার বুকে আপনি সবল মারতে আসবেন। এটা হচ্ছে রুদ্র প্রতাপের রূঢ় বুদ্ধি। কমল গড়ের ভাগ্য আকাশে নেমে এসেছে ধ্বংসের কালো মেঘ, তাকে ভয় দেখায় ওই ভৈরব। রাজ মুকুট আর রাজ সিংহাসনের বশমায় যত মত্ত পতঙ্গের মতো ছুটে চলেছে ওই ভৈরব। মূর্খ জানে না চিনির বলদ শুধু খেতেই মরে, চিনির স্বাদ কোনো দিন সে পায় না।
প্রদীপ, এসব কথা তুই মনে হয় ওকে শিখিয়েছিস? কেন কেন এসেছিস আমার সারা সংসারে আগুন জ্বেলে দিতে? আমার ইচ্ছে হচ্ছে আমি তোকে শুধু ওটাই নয় মা, আমাকেও কি আশীর্বাদ করো। গর্ভধারিণী জননী, তোমার আশীর্বাদ যে আমার আগেই নিতে হয় মা। আমি তোকে আশীর্বাদ করছি, তুই দীর্ঘজীবী হ। তোমার বৌমাকে বাদ দিলে কেন মা? ওকেও আশীর্বাদ করো। তুই ওকে বিয়ে করে ঘরে আনলো, আমি ওকে মনের প্রাণে আমি স্বীকার করি না। ওর জন্য আমার আভিজাত্যকে আমি কিছুতেই হারাতে পারবো না। মনে রাখিস, ওই ডাইনির মায় তুই পাগল হয়ে তোর ওই সিংহাসনের আশা তোকে ত্যাগ করতে হবে। তোমার মতো রাজার সিংহাসন যে তার ভাগ্য সইবে না মা। কণিকা, এ কি মোর ভাই কেন? থাক, অনেকক্ষণ আমি পড়া বকলাম, আসল কথাটা তোমাকে বলা হয়নি। কণিকা, তোমাকে বিয়ে করে আমি তোমার বিরুদ্ধে কোনো অন্যায় করিনি তো? না, আমার পর তুমি অবিচার করবে কেন? কোনো অবিচার করনি। আমি গরিবের মেয়ে, মৃত্যুর জন্য আমি ঝাঁপ দিয়েছিলাম ওই রিক্তা নদীর বাঁধে। সেখান থেকে উদ্ধার করে তুমি আমাকে এই প্রাসাদে নিয়ে এসেছো। তারপর আমি স্থান পেলাম এই চরণে। থাক থাক, ওসব বড় বড় কথা আমায় বলা ঠিক হবে না। মোটের উপরে তুমি আমাকে সুখী হয়েছ কি না তাই আমি জানতে চাই। আমি আমার বোনকে একই দাদা, মাথায় সিঁদুর, গলায় মালা, বিয়ে হয়ে গেছে। তুমি কে? আমি কণিকার বর, তোমার শ্রীমান ভগ্নিবতী। ছোট রাজকুমার? চল, তুমি আবার আমার রাজকুমার পরিবার সবাই আমার রাজকুমার বলতে পারো? দাদা, ওরে বোন, মালা ছেড়ে ফেল, সিঁদুর মুছে দে, চলে আয় আমার সাথে। মেরা ধনী, খেয়ালের বসে তোকে আজ ঘরে নিলেও নামিয়ে দিবে পদের ধুলোয়। দাদা, পথের ধুলোয় যদি যেতে হয় দাদা, আমি একা যাবো না দাদা, আমার স্বামীও আমার সঙ্গে যাবে। কিন্তু আমি তো দাদা, আমার অনিষ্ঠায় তোকে পাত্রস্থ করলো কে? আমি। আপনি আপনি মহারাজা। আশ্চর্য হলে কেন ভাই, রাজা কি মানুষ নয়? কিন্তু আপনি আমার মতো গরিবের বোনকে, মানুষের সঙ্গে মানুষের আত্মীয়তা হবে, এর মধ্যে ধনী গরিবের বিভেদ কেন আসবে ভাই? বিশ্বজিৎ, দাদা, বৌমা, তোমরা চন্দনকে প্রণাম করো, সে তোমাদের গুরুজন।
একটা সর্বহারা ভিক্ষুকের বোনকে প্রণাম করলো রাজকুমার? এ মিথ্যা, এ মিথ্যা। মিথ্যা নয় দাদা, মিথ্যা নয়। ভগবানের পরম অনুগ্রহে আজ আমি স্থান পেয়েছি এই রাজপ্রাসাদে। ভগবান সত্যি কি গরিবের জন্য তার প্রাণ কাঁদে? কাঁদে যেখানে অত্যাচার, সেখানে অবিচার, সেখানে অশ্রু, সেখানে আত্মনাদ, সেখানে পাওয়া যায় তার অস্তিত্বের প্রমাণ। দাদা কণিকা মহারাজাই, আমি মুক্ত কণ্ঠে আপনাদের আশীর্বাদ করে যাচ্ছি। আপনারা জয়ী হবেন, ঈশ্বরের অমিত্র ধারায় আপনাদের সংসারে ঝরে পড়ুক, ঝরে পড়ুক, ঝরে পড়ুক। বিশ্বজিৎ দাদা আজ এই শুভ মুহূর্তে আমি তোমাদের বৌদি আর প্রদীপ আমরা প্রাসাদ ত্যাগ করে চলে যাচ্ছি ভাই। দাদা না, কেন কেন আপনারা চলে যাবেন দাদা? অসার সংসারে না থাকলেই ভালো। দাদা চলো করিকা, আমরা ওই ভিক্ষার ছুরি মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। পাগলামি করিস না বিশ্বজিৎ, পাগলামি করিস না। মায়ের সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম তোর বিয়ের পর এই রাজ্য ছেড়ে আমি চলে যাব। দাদা আমি তোমার এই দুটি পায়ে পড়ি দাদা, তোমার এই দুটি পায়ে পড়ি। আমাকে ত্যাগ করে তুমি চলে যেও না। বাধা দিও না ঠাকুরপো, বাধা দিও না। দিদি দিদি, আমি কি এতই অভাগা দিদি? আমি কি এতই অভাগা? আমার জন্য তোমাদের এই সোনার সংসারে আগুন ধরে গেল। আমাকে তুমি তাড়িয়ে দিও না দিদি, আমাকে তুমি তাড়িয়ে দিও না। বৌমা ধৈর্য ধরো, এই সংসারে বিশ্বজিৎ আজ বড় একা, বড় অসহায়। তুমি ওকে দেখো বৌমা, তুমি ওকে দেখো। এসো কাঞ্চন। দিদি চলো। দাদা আসি ভাই। যাও, সবাই চলে যাও। আমি এই প্রাসাদে আগুন ধরিয়ে দেবো দাদা। সিংহাসনের এই রাজমুকুট খারাপ, আমি সব একদম করে ফেলি। এই রাজকোষ মুক্ত করে টাকাগুলো এই পথের ধুলোতে ফেলে দিই। যাক যাক, সব ধ্বংস হয়ে যাক। কবল করেন না আমার ইশারা, এই পৃথিবী থেকে মুছে যাও। ঠাকুরপো, তুমি কিচ্ছু ভেবো না ঠাকুরপো। আমরা না থাকলেও তোমাকে আমি যার হাতে তুলে দিয়ে গেলাম, সে তোমার অযোগ্য নয় ঠাকুরপো, সে তোমার অযোগ্য নয়। দিদি কলিকা, ওকে দেখে রাখিস কলিকা।
আমরা চলে যাচ্ছি বেচারাম। যদি দরকার হয় ওদেরই তাড়িয়ে দাও বেচারাম। বেচারাম আমি ভুলে গিয়েছিলাম আমার কোনো কোথায় কানে থাকবে না। আমি যে ঠাকুর। বিদায় বাবা, বিদায় ভাই বিশ্বাস। তুমি আসি বেচারাম। ভালো থাকিস, ওকে দেখে রাখিস। বুকের মধ্যে যন্ত্রণা করবে না, না, এ আমার মনের দুর্বলতা। এই দুর্বলতাকে আমার জয় করতে আসি বিশ্বজিৎ। থাকিস, কাছে আয় ভাই, কাছে আয়। আমি জানি দাদা, তোমার বেলায় তোমার এই অবাধা ভয়ের একটা প্রণাম। আশীর্বাদ করি ভাই, ভালো তুমি ভালো রাজা হও, তুমি ভালো রাজা হও। আশীর্বাদ করি ভাই, তোমরা ভালো থেকো। তুমি একটা ভালো রাজা হয়েও। তুমি একটা ভালো রাজা ভালো থেকো। বেচারাম, তুমি ওদের দেখে রেখো। আমি আর রাজা নই রে বেচারাম, আমি আর রাজা নই। আজ থেকে তো রাজা আমার এই বিশ্বজিৎ। তুই দেখে রাখিস, তুই দেখে রাখিস।
গিয়েছিলাম, তাও তো তাকে জবাব হয়নি কণিকা। আমাকে দাও, শোনো রাজা, আমাকে দাও। আমি তাকে দিয়ে আসছি। তোমাকে দিতে পারি না, সে যে আমার কাছে চেয়েছিলাম। এতক্ষণ হয়তো সে বেশি দূর যেতে পারেনি। যত দূরে যাই, আমি তাদের ঠিক ধরে ফেলবো, ছোট রাজা। আমি ঘোড়া ছুটিয়ে, তুমি ঘোড়া ছুটিয়ে আমার পিছু পিছু এসো। আমি উল্কার দিকে ছুটে গিয়ে তাদের পথ আটকিয়ে ফেলবো, আটকিয়ে ফেলবো। কণিকা, তুমি যাও কণিকা, কাঠের ঘোড়াটা তুমি। আমি এখনই আসছি, তুমি ঘোর প্রস্তুত করো, আমিও তোমার সঙ্গে যাব। তুমি যাবে? হ্যাঁ, আমি যাব। শেষবারের মতো বিবিকে আমি শেষ প্রণাম যে আমি করবো কণিকা। ওই যে আমার আমি দেখতে পাচ্ছি কোমল গায়ে রাজপ্রাসাদ, সঙ্গে সঙ্গে আমার লাজ লক্ষ্মী মণি, শিশুপুত্র পরি, আমি আসছি বাপ্পি, ওই পরি, আমি আসছি বাপ্পি। জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তোমারে
কি হয়ে আমি আসতে পারি মন্ত্রী? আপনি শুনেছেন মন্ত্রী, ইন্দ্রজিৎ স্বেচ্ছায় রাজ্য ত্যাগ করেছে। তার ক্ষতি লাভটাই বেশি হয়েছে মা। তা কি করে সম্ভব? রাজনীতির ক্ষেত্রে অসম্ভব বলে কিছুই নেই মা। আজ সে সাধারণ মানুষের মাঝখানে আত্মগোপন করে ওটাদেরকে আপনার বিরুদ্ধে উত্তেজিত করে ফেলেছে। প্রাসাদে জ্বলে উঠবে রাজ্যের বিশ্ব আগুন, আর সেই আগুনেই ইন্ধন জোগাতে এক মরণ অস্ত্র রেখে গেছে আপনার ওই প্রাসাদে। কে সেই মরণাস্ত্র? পুত্রবধূ ওই কণিকা, 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 কণিকা। ওরই সাহায্যে প্রাসাদের গুপ্ত সংগ্রহ করে ইন্দ্রজিৎ একটি শহরে দখল করবে। এই তো ওর বলে রাজকন্যা। কণিকা? হ্যাঁ, একটা অজ্ঞাত পুরুষিতা নারী পবিত্র সিংহাসনের পাশে একটা অপরিচিত গণিকার ইস্তার হতে পারে না মা। না, 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 কিছুতেই তা হতে পারে না। আপনি কি বিশ্বদেবকে ত্যাগ করতে পারবেন? যদি সম্মত না হয় তাহলে আমি বিশ্বজিৎকে ত্যাগ করব। সে কি মহারানী? হ্যাঁ, বিশ্বজিৎকে অগ্নি সাক্ষী করে বিয়ে করে আনলেও সে আমার পুরবধূ। তাকে আমি ভালো না বাসলেও আমি এই প্রাসাদ থেকে আমি তাকে বের করে দিতে পারি না। তাই বলে কি একটা ব্যভিচারী নাকি? চুপ! আমার পুত্রবধূর উপরে কটূক্তি করলে আমি আপনাকে কিছুতেই ক্ষমা করব না। সাবধান! ভবিষ্যতে আমার ঘরোয়া ব্যাপারে আপনি কখনো মাথা গলাতে আসবেন না। তাহলে কিন্তু আপনার প্রাণ কিন্তু হারাতে হবে, কথাটা মনে থাকে যেন। আমাকে চোখ লাগিয়ে যায় একটা অবলা নাই। না না না, আচ্ছা আমি রুদ্র প্রতাপ। বেশ বেশ, এই নাও খাজনা, তোমাদের খাজনা নাও। দেখি এটা না খাজনা 7,000 ঠোঁট মালিক
দাও, সিন্ধুকে ভরে রাখো। কি আমার সঙ্গে পরিহাস? ছোট ছোট লোকেরা পরিহাস করতে জানে না